তাহলে এবার কিছু প্রবলেম দেখা যাক। একটি বড় নক্ষত্রের চারদিকে একটি ছোট গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে পরিক্রমণ করছে। গ্রহের প্রদক্ষিণকাল টি। যদি গ্রহ ও নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল r⁻⁻5/2 এর সমানুপাতিক হয়, তাহলে দেখাও যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু r⁻7/2। তাহলে মনে করি নক্ষত্রের ভর m এবং গ্রহের ভর ছোট হাতের m। যদি গ্রহের প্রদক্ষিণ বেগ v হলে গ্রহ ও নক্ষত্রের মধ্যে আকর্ষণ বল গ্রহের উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের সমান। অর্থাৎ যেটা আমরা নিউটনের ল দিয়ে করেছি, জাস্ট নিউটনের লটা মডিফাইড হলো, gmm/k r⁵/2। এটা একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, আর কিছু না। এবার কারণ আমি তো এর ডিপেন্ডেন্সি এক্স্যাক্টলি এর ডিপেন্ডেন্সি জানি না, কারণ এই রকম যদি মানে আকর্ষণ ক্ষেত্র হয় তাহলে হয়তো এই জিটাও ভ্যালুটাও মডিফাইড হতে পারে, হয়ে অন্য কোনো ভ্যালু হতে পারে। তাই জিটাকে রেখে ওটাকে অ্যাডজাস্ট করার জন্য কে ধরা হয়েছে। তো এইটা হলো অ্যাট্রাকশন ফোর্স। এই অ্যাট্রাকশন ফোর্সটা কি প্রোভাইড করবে? নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স mv²/r। তাহলে কি হলো এবার? তাহলে এখান থেকে আমি v² এর ভ্যালুটা বার করলাম, gm/k r⁵3/2। তাহলে কে তো ধ্রুবক, তাহলে gm/k এই পুরো গোটা জিনিসটা একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার গ্রহের প্রদক্ষিণকাল বার করার জন্য 2πr/v, টোটাল সার্কামফারেন্সটা হলো 2πr। এবার সার্কামফারেন্স যেহেতু ধরছি তাহলে লিনিয়ার ভেলোসিটি ধরতে হবে v। তাহলে সেটাই করলাম, টি² মানে উভয় পক্ষকে বর্গ করে এটা পেলাম। তাহলে এখান থেকে কি লেখা যায়? টি²। আর এই বাকি যা যা এসছে v এর ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম, বসিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করে এই যে গোটা টার্মটা আসে এটা গোটাটাই কনস্ট্যান্ট। গ্রহের ভর, তারপরে গ্র্যাভিটেশন, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট কে, যেটা এই সূত্রের জন্য যেটা হবে অ্যাডজাস্টিং ফ্যাক্টর, এই সবই ধ্রুবক থাকবে। তাহলে এগুলো যদি ধ্রুবক থাকে তাহলে টি² প্রপোর্শনাল টু r⁻7/2। টি² প্রপোর্শনাল টু r⁻7/2। নেক্সট প্রবলেম। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 300 কিমি ঊর্ধ্বে থেকে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে পৃথিবীকে পরিক্রমণ করছে। ওই উপগ্রহের বেগ কত? ধরে নাও পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর জি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? খুব ইজি, যে আমাকে বার করতে হবে বেগটা। তাহলে মনে করি পৃথিবীর ভর এমি এবং ব্যাসার্ধ আরই। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে উপগ্রহের উচ্চতা হলো তাহলে 300 কিলোমিটার, ওটাকে মিটারে নিয়ে গেলাম। আর আমাদের যে সিম্পল রিলেশনশিপ আছে v √gme/re+h, তাহলে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ gs gme/re², ওটা ওখানে সাবস্টিটিউট করে দিলাম, দিয়ে যে রেজাল্টটা এলো সেটা এলো v √re√gs/re+h। এটা আগেও করেছি। re² হচ্ছে বলে একটা বেরিয়ে গিয়ে আরই হয়ে যাচ্ছে, ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করে আমার আসছে 7.74 কিলোমিটার/সেকেন্ড। নেক্সট প্রবলেম। একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে ভ্রমণ করছে। তার প্রদক্ষিণ বেগ পৃথিবী থেকে মুক্তিবেগের অর্ধেকের সমান। উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উঁচুতে অবস্থিত একটা বার করতে হবে। যদি উপগ্রহটি কক্ষীয় ভ্রমণ থামিয়ে দিয়ে তাকে পৃথিবীর দিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে কত বেগে উপগ্রহটি পৃথিবীকে আঘাত করবে।
পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে আর জি সারফেসে দিয়ে দিয়েছে। এটা 6.4 × 10⁶ মিটার আর জি এর ভ্যালু 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটা পড়ে দিলাম। এবার 1 নম্বরটা দেখছি। তাহলে আমার কি কি দেওয়া আছে? একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চারদিকে ভ্রমণ করছে, তার প্রদক্ষিণ বেগ পৃথিবী থেকে মুক্তিবেগের অর্ধেকের সমান। আচ্ছা, এই ভ্যালুটা আমায় দিয়ে দিয়েছে। উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠে কতটা উঁচুতে অবস্থিত? তাহলে আমি কি করব? আমাকে তাহলে তার বার করতে হবে যেটা প্রদক্ষিণ বেগের যে সম্পর্কটা সেটা কি হয়? অরবাইটাল ভেলোসিটি। তাহলে অরবাইটাল ভেলোসিটি ভূপৃষ্ঠ মনে করি পৃথিবীর ভর এমই এবং পৃথিবীর ব্যাসার্ধ আরই। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের বেগ হলো অরবাইটাল ভেলোসিটিটা। তাহলে √GME/RE+H। এবার এই GMEটাকে GRE² দিয়ে রিপ্লেস করলে একটা আরই বেরিয়ে যায়, RE² হলে একটা আরই বেরিয়ে যায়। আর এইখানে G/RE+H, এটাই বারবার করেছি এইটা। তাহলে এটা হলো একটা ফর্ম পেলাম। এবার কি বলেছে? পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান, এটাও আমরা ডিরাইভ করেছিলাম, v² √2GRE। এবার কন্ডিশন কি দিয়েছে? কন্ডিশন দিয়েছে যে স্যাটেলাইটের স্পিড হলো আমার এসকেপ ভেলোসিটির হাফ, মুক্তিবেগের হাফ। তাহলে VRE √ ভ্যালুটা GRE+H, আর এইটা যেটা এটা আছে এটা /2 হয়ে গেল। এবার সিম্পল, প্রথমে স্কোয়ারিং বোথ সাইডস, উভয় পক্ষকে বর্গ করলাম। তাহলে এটা স্কোয়ার হয়ে গেল, এর স্কোয়ার রুটটা উঠে গেল, আর এইটা রয়ে গেল, আর এটা স্কোয়ার মানে এই স্কোয়ার রুটটা উঠে গেল, আর এই 2টা 4 হয়ে গেল। তাহলে এখান থেকে আমি আরই আর আরই একটা আরই জি কেটে গেল, একটা আরই কেটে গেল। তাহলে যেটা রইল সেটা হলো RE/RE+H। এটা এলো কত ভ্যালুটা? এটা এলো আমার হাফ। তাহলে এখান থেকে বজ্রগুণন করে 2RE = RE+H, H = RE। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে উচ্চতা পৃথিবীর কেন্দ্র থেকে মানে ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় রাখতে হবে। তাহলে অর্থাৎ উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 6.4 × 10⁶ মিটার, মানে এটা পৃথিবীর ব্যাসার্ধ, এই হাইটে এই উচ্চতায় অবস্থিত। এবার প্রবলেমের সেকেন্ড পার্টে কি দিয়েছিল দেখি। প্রবলেমের সেকেন্ড পার্টে দিয়েছিল ছিল যদি উপগ্রহটি কক্ষীয় ভ্রমণ থামিয়ে দিয়ে তাকে পৃথিবীর দিকে মুক্তভাবে পড়তে দেওয়া হয় তাহলে কত বেগে উপগ্রহটি পৃথিবীকে আঘাত করবে, এটা ছিল। তাহলে এবার তার সলিউশনটা দেখা যাক। উপগ্রহটি মুক্তভাবে পড়তে দিলে উপগ্রহটি ভি বেগে পৃথিবীকে আঘাত করবে, এটা আমরা ধরে নিলাম। তাহলে উপগ্রহটি পৃথিবীকে আঘাত করার ঠিক আগের মুহূর্তে গতিশক্তি হবে কাইনেটিক এনার্জি হাফ মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি, এটা আমরা জানি। এটা যেখানে এম হলো উপগ্রহের ভর। এবার এই এনার্জিটাও পেল কোত্থেকে? পোটেনশিয়াল এনার্জি থেকে। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এর গতিশক্তি এর স্থিতিশক্তি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কীভাবে বার করি? পোটেনশিয়াল -GME/RE+H, তার সাথে মাস গুণ করে দিলে পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাই। তাহলে এইটা হলো এর পোটেনশিয়াল এনার্জি। এবার হাইটটা কত পেয়ে গেছি? হাইটটা তো ব্যাসার্ধের সমান পেয়ে গেছি, কারণ এইটা আমাদের এসছিল H = RE। তাহলে এটা বসিয়ে দিলাম, দিয়ে আসছে GME m/2RE। এবার পৃথিবী পৃষ্ঠ থেকে m ভরের উপগ্রহের স্থিতিশক্তি, এবার যখন এই মানে আমাদের পৃথিবীটাকে আঘাত করবে সেই সময় মানে যখন পৃথিবী পৃষ্ঠে পৌঁছে যাবে তখন তার পোটেনশিয়াল এনার্জি কত হবে?
পোটেনশিয়াল এনার্জি এই কোয়ান্টিটিগুলো পাল্টাবে না, শুধু ডিস্টেন্সটা পাল্টে যাবে। যেটা RE প্লাস এইচ বা 2RE আছে সেটা শুধুমাত্র পৃথিবীর ব্যাসার্ধটা হয়ে যাবে। তাহলে এটা হবে ওর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে এবার এনার্জি কনজারভেশন, এটা কাইনেটিক, আর এটা হলো ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, আর এটা ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে যেটা বললাম পোটেনশিয়াল এনার্জির কতটা কমলো, তাহলে এইটাই আমি বার করলাম যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ কতটা এসছে। তাহলে হলো আমার ফাইনাল মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। তাহলে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ যেটা পেলাম, এই শক্তিটা কোথায় গেল? এটাই আমাদের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। তাহলে গতিশক্তি বৃদ্ধি ইকুয়াল টু স্থিতিশক্তির হ্রাস, কনজারভেশন অফ এনার্জি। তাহলে এটাই হলো ওই 12 mv স্কোয়ারের সমান। তাহলে এখান দিয়ে এটাকে ইকুয়েট করে কেটে গেল, যেটা পড়ে রইল সেটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু GM/RE। এবার আমরা আবার এই পুরনো রিলেশনশিপটা জানি, GME ইজ ইকুয়াল টু GRE স্কোয়ার। ওইটাকে এখানে সাবস্টিটিউট করে দিলাম GMEর জায়গায়। তাহলে এখান থেকে একটা RE কেটে গেল, আর V রুট আন্ডার GRE। তাহলে G এর ভ্যালুটা বসালাম, RE এর ভ্যালুটা বসালাম, এটা ক্যালকুলেট করে এইটা দাঁড়ায়। এরপর নেক্সট প্রবলেম, V এই 4 নম্বর। 100 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 6400 কিমি উচ্চতায় তুললে বস্তুর স্থিতিশক্তি কত হবে? তাহলে এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, কয়েকটা কথা বলার আছে এখানে। পৃথিবীর ভর এমি আর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, এগুলো দিয়ে দিয়েছে। তাহলে RE-তে এবার যখন আমি এখানে এটা করব, এই ক্যালকুলেশনটা, এটা যে কার্যটা হবে সেটাই আমার স্টোর হয়ে যাচ্ছে তাদের পোটেনশিয়াল এনার্জি হিসেবে, যেটা আমাদের নর্মাল কেসে হয়, একই ব্যাপার, এটা বলা হয়েছে আগে। এবার এখানে এটা বলে দিয়েছি, তাও বলে দিই। এবার এখানে কি হচ্ছে, কিন্তু ফোর্সটা চেঞ্জ হচ্ছে, কারণ এই ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, আর ডিস্টেন্সটা খুব কম নয়, পৃথিবীর রেডিয়াসের সাথে কম্প্যারেবল। তাহলে ফোর্সটা চেঞ্জ হতে হতে যাচ্ছে, তাহলে ওয়ার্ক ডান বাই এ ভেরিয়েবল ফোর্স। তাহলে এক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশন করতে হয়, সিম্পল মাল্টিপ্লিকেশনে কাজ হয় না, পড়েছিলাম। সেই কনসেপ্টগুলোই আবার একবার রিভিজিট করলাম। তাহলে এটা হলো আমার ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট dr ধরলাম। এবার এখানে যদি কনফিউশন অ্যারাইজ করে, আবার এটা মনে করেই দিই, পৃথিবী ওকে এই ফোর্সে টানছে, তাহলে আমাকে এক্স্যাক্টলি অপোজিট ফোর্স দিয়ে ওকে নিতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে যেটা আমার আসবে, এটা dr, এটা ইন্টিগ্রাল করলে 1/r উইথ আ নেগেটিভ সাইন, RE থেকে 2RE, এই ক্যালকুলেশনটা করে এটা একই ব্যাপার। তাহলে G ইকুয়াল টু GME/RE স্কোয়ার। তাহলে আমার এই যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটা হলো সেটাই তো বলেছে, এটাই ডিটারমাইন করতে হবে। তাহলে এখানে GME/RE স্কোয়ার, এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দিয়ে যেটা পাচ্ছি mgRE/2, ক্যালকুলেট করে এই রেজাল্টটা আসছে। এটা আরেকটা প্রবলেম, পৃথিবী পৃষ্ঠ থেকে কত বেগে একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা পর্যন্ত উঠবে? এটা ভিজিবল হয়নি। আচ্ছা, পৃথিবী পৃষ্ঠ থেকে কত বেগে একটি বস্তুকে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা পর্যন্ত উঠবে? রেডিয়াস অফ আর্থ দেওয়া আছে আর জি দেওয়া আছে, একই কনসেপ্ট। আমার তার মানে কি হচ্ছে, আমার পোটেনশিয়াল এনার্জির একটা চেঞ্জ ঘটাতে হবে। একটা ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, এটা পৃথিবী পৃষ্ঠে এম ভরে কোনো বস্তুর স্থিতিশক্তি হবে এইটা। পৃথিবী থেকে RE উচ্চতায় বস্তু স্থিতিশক্তি হবে,
প্রবলেমটা একই টাইপের এটা। তারপরে কি হলো, স্থিতিশক্তি বৃদ্ধি, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলাম, করে যে পরিমাণ এনার্জিটা পেলাম এইটাই কি হবে, এটাই মানে কিভাবে এই শক্তিটা দেওয়া যেতে পারে, তাহলে উলম্বভাবে উপরের দিকে নিক্ষেপ করলে তাহলে নিক্ষেপের মাধ্যমে শক্তিটা দেবো, তার মানে ভেলোসিটি দিয়ে দেবো, তার মানে কাইনেটিক এনার্জি, তাহলে 12 mv0²। যদি নিক্ষেপ বেগ v0 হলে বস্তুর গতিশক্তি হবে, তাহলে এই এনার্জিটা এখান থেকে পাচ্ছে। তাহলে এটা দিয়ে ইকুয়েট করে আমরা mm কেটে গেল, GME/RE 2 কেটে গেল। তারপরে কি করলাম, আমরা জানি GS is equal to GM/RE²। তাহলে এইটা সাবস্টিটিউট করলে আসছে GSRE, V0 ইকুয়াল টু √GSRE। GS হলো সারফেসে গ্র্যাভিটেশনের এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর RE হলো রেডিয়াস অফ দি আর্থ, ক্যালকুলেট করে 7.92 km/s আসছে। এবার আমাদের মোটামুটি গ্র্যাভিটেশন শেষ হয়ে গেল। এরপরে যেটা করব সেটা হলো সিম্পল হারমোনিক মোশন, কারণ সিম্পল হারমোনিক মোশনের অ্যাপ্লিকেশান অনেকগুলো চ্যাপ্টারে আছে। তো এই গ্র্যাভিটেশনেও একটা ছিল যেটা এক্সপ্লেন তেমন করা গেল না, ওই টপিকটা ধরা গেল না, ওই সুড়ঙ্গের গতি, কারণ আমরা সিম্পল হারমোনিক মোশন জানি না। স্প্রিং মোশনে লাগবে এবং আরও হাইড্রোস্ট্যাটিক্সেও অনেক জায়গায় লাগবে। তো এই জন্য সিম্পল হারমোনিক মোশনটা করে তারপর আবার এগুলো রিভিজিট করতে হবে।